শুরু করছি তোমাকে চাই। লিখনিতে নুসরাত জাহান মিথিলা। পর্ব সংখ্যা ৯। ঝালমুড়ি হাতে পেয়ে লিসি খুশিতে ডগমগ করে হাঁটছে। পেছনে তাকায় না একবারও। হঠাৎ ঘাড় ঘুরিয়ে দেখে ক্রিস আসছে, হাতে ব্যাগ আর ছেঁড়া জুতো। চোখ ছলকে ওঠে। এই ছেঁড়া জুতো আপনি নিয়ে ঘুরছেন কেন? ব্যাগটা দিন আমায়। লিসি ব্যাগ নিতে গেলে ক্রিস সেটা মাথার উপরে তোলে। থাক, আমি নিচ্ছি। তুমি খালি পায়ে হাঁটছো কেন? ব্যথা পাবে। উফ, এখানকার ঘাস দেখে তো মনে হচ্ছে সব তুলোর মতো। ব্যথা পাবো না, আপনি আসেন। আর খাবেন? কিরিস মুখ ঘুরিয়ে বলে, তুমি খাও, আমি এসব খাই না। তাহলে এই জুতা ফেলে দিন। কিরিস কিছু না বলে জুতোটা আরো শক্ত করে ধরে। মনে মনে বলে, এই জুতো আমি ফেলতে পারি, কিন্তু অন্য কেউ যদি এই জুতো ছুঁয়ে ফেলে, যে জুতোর সঙ্গে তোমার পায়ের ছোঁয়া লেগেছে, তা আমি মেনে নিব না। এটা শুধু ডাস্টবিনে যাবে। ক্রিস লিসির দিকে তাকিয়ে আছে। দুজনের চোখে চোখ পড়ে যায়। লিসি দ্রুত চোখ সরিয়ে নিয়ে বলে, এখানে আসেন। একটা ডাস্টবিন পেয়ে ক্রিস সেখানে জুতো ফেলে দেয়। লিসির কাছে ফিরে এসে বলে, এসেছি এবার। লিসি মাথা উঁচু করে তার দিকে তাকায়। আমাকে ধরুন তো, আমি ওই থামের উপর উঠবো। ক্রিস চমকে যায়। মানে? এখন এইখানে উঠবে তুমি? ধরুন না। এই নদীর পাড়ে ঘেঁষে একটা ছোট্ট ব্রিজ, চওড়া মোটা মোটা খাম দিয়ে তৈরি, যেন কারো বিশাল কাঁধ। এই ব্রিজে বসে গল্প করে সবাই। জুতো খুলে পা ঝুলিয়ে দেয় কেউ কেউ, আবার কেউ বসে শুধু আকাশ দেখে। আর ঠিক তখনই লিসির মনে খেয়াল চাপে, এই মোটা খামের উপর দিয়ে হাঁটবে সে। হয়তো নিজেকে একটু অন্যরকম করে দেখার ইচ্ছা, হয়তো একটু দুষ্ট সাহসী কিছু করে ক্রিসের মনোযোগ নেওয়ার চেষ্টা। ক্রিস কিছু না বলে লিসিকে ধরে তুলে দেয়। লিসি উঠে পড়ে থামের উপর। সে যেন ছুঁয়ে ফেলে একটুখানি স্বাধীন আকাশ। এখন তো আমি আপনার চেয়েও লম্বা। ক্রিস হাসে। কোথায়? আমি তো কিছু দেখছি না। উফ, আপনি বুঝবেন না, আমি হেঁটে যাব এই মোটা খামের উপর দিয়ে। ক্রিস চোখ সরু করে, পড়েও যেতে পারো। আপনি আছেন কি করতে, ধরবেন না? এই বলে সে ক্রিসের হাত বাড়ায়। ক্রিসকে হাত বাড়ায়। ক্রিস সেই হাত ধরে রাখে। একসাথে হাঁটতে থাকে। উপরে লিসি, নিচে ক্রিস। দুজনের ছায়া একে অপরের সঙ্গে খেলা করে। ব্রিজের শেষ প্রান্তে এসে লিসি থামতে যায়। ক্রিস ধীরে ধীরে নামিয়ে দেয়, কিন্তু নামার সময়ও তার চোখ শুধু লিসির মুখে। লিসি এগিয়ে যায়। হঠাৎ ক্রিস তার হাত ধরে ফেলে। খালি পায়ে হাঁটছ, পা কেটে যাবে। বললাম তো কিছু হবে না, ছাড়েন আমার হাত, কান্না করে দিব। ক্রিস বুঝতে পারে এই মেয়ের কান্না ভয় দেখিয়ে সব আদায় করে নেবে, কিন্তু এবার নয়। সে লিসিকে নিজের কাছে টেনে আনে। কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় বলে, একটা কথা শুনলে ভালো হয় না? না শুনলে পার্কিং সেন্টারে যা করেছিলাম এবার সবার সামনে করব। ভেবো না আমি লজ্জা পাবো। লিসি চোখ বড় বড় করে তাকায়। গলার স্বর খানিক কাঁপা। কি বলছেন আপনি? একটু লজ্জা করছে না আপনার? ক্রিস ঠান্ডা গলায় কিন্তু চোখে বিদ্যুৎ ঝলকে বলে, বললাম না আমি নির্লজ্জ, বেয়াদব, বেহায়া, ছন্ন ছাড়া সবই। তাই এসব করতে আমার লজ্জা লাগে না। তোমাকে এমনভাবে ধরবো, বুঝতে পেরেছো? এখন এখান থেকে নড়া তো দূরের কথা, বাড়ি হেঁটে যেতে পারবে না কিনা ভরসা। এটা আমি জানি। লিসি থ হয়ে যায়। এমন হুমকিতে জিভ যেন তালুতে আটকে যায়। কিন্তু পর মুহূর্তে হুট করে ক্রিস লিসিকে কোলে তুলে নেয়। এক হাতে ব্যাগ, আরেক হাতে লিসি। আরে নামান, কি করছেন আপনি? নামান বলছি। লিসি ছটপট করতে থাকে। ক্রিস কিন্তু ক্রিস শক্ত করে ধরে রাখে। আর একটু নড়লে এই ব্রিজের উপর থেকে সোজা পানিতে ফেলে দিব। লিসি গাল ফুলিয়ে বলে, আরে আপনি তো সবসময় এখান থেকে ওখান থেকে ফেলে দিতে চান। ক্রিস এবার আরো একটা কথা শোনে না। ক্রিস এবার আর একটা কথাও শোনে না। চোখে এক রেখা জেদ, ঠোঁটে চাপা হাসি, পায়ে শক্ত ভর দিয়ে সে সবার মাঝ দিয়ে কোলের মধ্যে লিসিকে নিয়ে হাঁটতে থাকে। নদীর পাড়ে এসে পৌঁছায় তারা। যার জন্য আসা, সেই সূর্য ডোবার দৃশ্য, তা দেখা হলো না। সূর্য অনেক আগেই ডুবে গেছে।
কিন্তু চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে আছে, বাতাসে সন্ধ্যার গন্ধ, ঘাসে ঘাসে শিশির ছুঁই ছুঁই, পানির উপরে ছোট ছোট ঢেউয়ের সঙ্গে মিশে গেছে চাঁদের রূপালী আলো। ক্রিস লিক্সিকে আস্তে করে ঘাসের উপর বসিয়ে দেয়, নিজেও পাশে বসে। দুজনের মাঝে মাত্র 1 কি 2 আঙ্গুল দূরত্ব, তবু এই দূরত্বটাই যেন মহাকাশ, নীরবতা এত গাঢ় যেন শব্দটা হলেও সেটা কাঁপে না, ভাঙে না। লিসি আকাশের দিকে তাকিয়ে, ছোট ছোট তারা, কিছু দূরের লাইট, ভেরুর আলো, আর নদীর জলে চাঁদের প্রতিবিম্ব, সবকিছুতে তার চোখ আটকে। আর ক্রিস, সে তাকিয়ে আছে শুধু লিসির দিকে, চোখ যেন হেঁটে বেড়াচ্ছে ওর মুখে মুখে, চুলের ফাঁকে, চোখের পাতায়, ঠোঁটের নড়াচড়ায়। লিসি জানে না এই মুহূর্তটা ঠিক কতটা গম্ভীর হয়ে গেছে। বেশ কিছুক্ষণ লিসি চুপচাপ সামনের দিকে তাকিয়েছিল। চারপাশে হালকা বাতাস, নিস্তব্ধ রাত, যেন পুরো পৃথিবী থমকে গেছে। একটা সময় সে আনমনে ক্রিসের কাঁধে মাথা রাখে। ক্রিস খানিক নড়ে ওঠে, তার দিকে তাকায়। হাওয়ার লিসির চুলগুলো মুখের চারপাশে এলোমেলো উঠছে, তাদের মাঝে আর কোনো দূরত্ব নেই। চোখে চোখ পড়তে ক্রিস আস্তে করে লিসির হাত মুঠো করে ধরে, লিসিও শক্ত করে ধরে রাখে। কিছুক্ষণ চুপ থেকে ক্রিস বলে, এবার চলো, না হলে দেরি হয়ে যাবে, তুজোকে আনতে হবে। লিসি উঠে দাঁড়ায়। ক্রিস ফোন বের করে আনোয়ারকে কল দেয়। বাবা, কোথায় তোমরা? এই তো গাড়িতে উঠেছি, আলহামদুলিল্লাহ, সব কাজ শেষ, বিয়েটা ভালোই ভালোই হয়ে গেছে। রিহান আর নুসরাত কোথায়? নুসরাত সামনে বসে আছে, কান্নাকাটি করছে, রিহানও আছে। আমরা রওনা হচ্ছি, তুই বাড়ি চলে আয় আর লিসিকে দেখে শুনে আন। ঠিক আছে, আমি তুজোকে নিয়ে আসছি। ফোন কেটে দিয়ে ক্রিস আবার লিসির দিকে তাকায়, দেখে লিসি মনমরা হয়ে দাঁড়িয়ে। কি হয়েছে আবার? লিসি ঠোঁট বাঁকিয়ে বলে, আপনি পচা, আপনার জন্য আমি বিয়ের শেষটা দেখতে পারলাম না। সবাই নিশ্চয়ই অনেক মজা করেছে। ইস, আমি যদি থাকতে পারতাম। ক্রিস হেসে বলে ওঠে, তাহলে এখন আমাদের এই সুন্দর ডেটটা কি হতো? কিছু পেতে হলে কিছু খোয়াতে হয়, বুঝছো লিসি? উফ, আমার সাথে আপনি কথা বলবেন না, আমার রাগ হচ্ছে, আপনি খুবই পচা। এই কথাটা তো আমার বুকে লাগলো, একটু হলে হৃদয় ভেঙে যেত। লিসি ভ্রু কুঁচকে বলে, আপনি তো বেশ ফ্লার্ট করতে পারেন, আর আপনার হৃদয় আছে এটাও জানা ছিল না। এই পৃথিবীতে কাউকে দেখেছো হৃদয় ছাড়া? লিসি কিছু না বলে হেঁটে যেতে থাকে। হঠাৎ পেছনে আঁচল টান লাগে। পেছনে ফিরে দেখে ক্রিস তার শাড়ির আঁচল ধরে রেখেছে। ক্রিসের চোখে মায়াবী একটা তীক্ষ্ণতা ঘুরছে। সে চোখে এমন এক জাদু যা লিসির হৃদয় কাঁপিয়ে দেয়, যেন চোখেই কথা বলে ফেলেছে ও। হঠাৎ ক্রিস গুনগুন করে গেয়ে ওঠে, হাল जो मेरा है मैंने किसी को बताऊं, हाल जो मेरा है मैं किसको बताऊं। লিসি হতবাক, এত মলয়েড ক্রিসের গলায়, আর প্রতিটি লাইন যেন তাকে উদ্দেশ্য করে। সে সেটা হাড়ে হাড়ে অনুভব করছে। ক্রিস হঠাৎ দ্রুত এগিয়ে আসে, পেছন থেকে কোমর জড়িয়ে ধরে, তার বুক লিসির পিঠে, মাথা ঝুঁকে ঘাড়ের কাছে। যাই হোক, এখানে গান গাইছে, ওই গানটাই পরে পড়ছি। নীরবতা নেমে আসে, লিসি একটুও নড়তে পারে না। ক্রিসের গরম নিঃশ্বাস ঘাড় ছুঁয়ে যাচ্ছে, তার গায়ে কাটা দিয়ে উঠছে। লিসি ধীরে কাপা গলায় বলে, ভাইয়া ছাড়ুন, আমরা না কোথায় যাব? ক্রিস নিজের মুখ তোলে, স্পষ্ট বিরক্ত ফুটে উঠেছে। সে চেয়েছিল আরেকটু সময় লিসিকে নিজের বুকে রাখার, কিন্তু তার হলো না। চোখ নামিয়ে লিসিকে ছেড়ে দেয়। লিসি হাঁটা দিতে গেলেই পেছন থেকে ক্রিস শক্ত গলায় বলে, কই যাও, দাঁড়াও, আর যদি কথা না শোনো তাহলে শেষ। এরপর আর এক মুহূর্ত না গিয়ে লিসিকে কোলে তুলে নেয়। রাত হয়ে গেছে, রাস্তা অন্ধকার। ক্রিস জানে এই পথের ধুলোতেও সে লিসির পা লাগতে দেবে না। লিসি কিচ্ছু বলে না, চুপচাপ ক্রিসের কোলে মাথা গুঁজে থাকে। চলতে চলতে লিসির চোখ পড়ে এক জুতোর ভ্যান। লিসি আস্তে বলে, ভাইয়া ওইখানে চলুন, একটা জুতো কিনে নিই, তাহলে আর আপনাকে এভাবে কষ্ট দিতে হবে না।
কিরিস কিছু না বলে সামনে এগিয়ে যায়। আশেপাশের লোকেরা তাকিয়ে তাকিয়ে দেখছে এই অপরূপ যুবককে। ছেলেটা কোলে করে মেয়েটিকে নিয়ে যাচ্ছে। মেয়েটা আকাশী গাড়িতে, এলোমেলো চুলে অস্থির, অস্বস্তিতে কাচুমাচু করে বলে, ভাইয়া নামিয়ে দিন, সবাই দেখছে। কিরিস ঠান্ডা গলায় বলে, না, পায়ে ধুলো লাগবে, এভাবেই বেছে নাও কোনটা নেবে। লিসি আর কিছু না বলে কোলে বসে থেকে একজোড়া জুতো বেছে নেয়। দোকানদার যখন জুতো দেয়, কিরিস হঠাৎ বলে ওঠে, আরেক সাইজ বড় দাও, এটা ছোট হবে। লিসি থমকে যায়। কিরিস কিভাবে জানলো তার পায়ের সাইজ? দোকানদার হেসে আরেকটা সাইজ দিয়ে দেয়। কিরিস নিজ হাতে জুতো নিয়ে সামনে থাকা বেঞ্চে লিসিকে বসিয়ে দেয়। নিচে হাঁটু গেড়ে বসে। তার পায়ে হাত দিতে গেলে লিসি রেগে বলে, ভাইয়া কি করছেন, আমি নিজেই পরবো। কিরিস রেগে দাঁতে দাঁত চেপে ফেলে, এক চড়ে দাঁত ফেলে দিব, চুপচাপ বসে থাকো। লিসি চুপ। কিরিস নিজের হাতে খুব যত্ন করে লিসের পায়ে জুতো পরিয়ে দেয়। পরে সে উঠে দাঁড়িয়ে বলে, কটন ক্যান্ডি খাবে? লিসি তাকিয়ে থাকে, কিছু বলে না, তবে চোখে একটা চাহনি আছে যা কিরিস খুব ভালো করেই পড়ে ফেলে। ওয়ালেট বের করে কিরিস লিসির হাতে দেয়। লিসি তো অবাক। কিরিস পাশে বসে বলে, যাও, জুতোর টাকার যেটা খেতে মন চায় কিনে নাও, তোমাকে আমি 10 মিনিট দিচ্ছি, যাও। লিসি কিছু না বলে অবশেষে উঠে যায়। আস্তে আস্তে জুতোর দোকানে গিয়ে টাকা দেয়। আর কিরিস সেই সাদা রাস্তায় দাঁড়িয়ে থাকে, আকাশের দিকে তাকিয়ে ভাবে, এই মেয়েটার জন্য সে আর কি করতে পারবে। লিসি দোকানদারের হাতে টাকা তুলে দেয়। দোকানদার একটু অবাক হয়ে তাকিয়ে লিসির দিকে, তারপর লিসির দিকে মুচকি হেসে বলে, ম্যাডাম, এমন ছেলে কপাল করে পাওয়া যায়? কোলে করে নিয়ে আসা, নিজের হাতে জুতো পরালো, ভাগ্য না থাকলে হয় না। আপনার তো চোখে বুঝি ভালোবাসার ছায়া। লিসি কিছু বলে না, শুধু হালকা মাথা নিচু করে থাকে। তবে মনের ভেতর যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। অভিমান, লজ্জা, প্রশ্রয় সব মিলিয়ে তার মনে এক অনির্বাচনীয় শান্তি। সে ধীরে ধীরে ফিরে আসে কিরিসের কাছে। ততক্ষণে কিরিস এক কোণায় দাঁড়িয়ে আছে। কটন ক্যান্ডি বিক্রেতাকে নিজের কাছে ডেকে এনে ওখান থেকে 5 থেকে 6টা গোলাপি কটন ক্যান্ডি বের করে হাত বাড়িয়ে একটানা সেগুলো লিসির হাতে দেয়। তুমি তো কিছু চাইলে না, আমি নিজেই বুঝে নিলাম। লিসি চোখ বড় করে তাকিয়ে থাকে। কটন ক্যান্ডি হাতে পেয়ে তার মুখে যেন শিশুদের মতো মহা খুশির হাসি। হাসতে হাসতে ওরা রওনা দেয় গাড়ির দিকে। রাস্তার একপাশে চোখ পড়ে একটা বালতির মতো ফুলের ঝুড়ি। একজন ছেলে রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করছে। কিরিস হঠাৎ থেমে যায়। ঝুড়ির ভেতর থেকে সে একটা লাল গোলাপ টেনে তুলে নেয়, আরো বেশ কিছু টাকা দিয়ে দেয়। ছেলেটা মৃদু হাসে, গোলাপটা হাতে তুলে খুব আলতো করে, কোনো কথা না বলে চোখে চোখ রেখে লিসির হাতে তুলে দেয়। লিসি কিছু বলেই না, তবে গোলাপটা হাতে নিয়েই যেন শরীর নিথর হয়ে যায়। অপলক তাকিয়ে থাকে তার সে পচা ভাইটার মুখে। তারপর দুজন গাড়িতে উঠে বসে। সিট বেল্ট বাঁধতে বাঁধতেই কিরিস গাড়ি স্টার্ট দেয়। লিসি এক হাতে গোলাপ, অন্য হাতে কটন ক্যান্ডি, চোখে এক অপূর্ণ অথচ পরিপূর্ণ ভালোবাসার ঝিলিক। গাড়ি এগিয়ে যায় দুজকে নিয়ে আসার উদ্দেশ্যে। আর পেছনে পড়ে থাকে এক স্নিগ্ধ রাতের স্পর্শ। দূরপাল্লার পথ, তবু গন্তব্যের দিকে ছুটে চলছে তাদের গাড়ি। দিনাজপুরের অর্ধেক পথ পেরিয়ে এসেছে তারা। সময় প্রায় রাত 8টা। চারদিক নিস্তব্ধ, রাজপথ যেন ঘুমিয়ে পড়েছে। কয়েকটা ট্রাক আর দু একটা গাড়ি ছাড়া রাস্তা প্রায় ফাঁকা। শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে চারদিক। সড়ক ফাঁকা, মাঝে মাঝে কয়েকটা ট্রাক আর দূরবর্তী হেডলাইটের আলোয় ছায়াময় হয়ে থাকা রাস্তার পাশে গাছগুলো যেন নিঃশব্দ প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। লিসি কটন ক্যান্ডি চুষতে চুষতে বিরক্ত হয়ে যাচ্ছে। ক্লান্তি চোখে মুখে ছড়িয়ে পড়েছে তার। হঠাৎ পুরোনো অভ্যাসে চোখ বন্ধ করে কিরিসের পাশে ঘুমিয়ে পড়ে সে। পাতলা শাড়ির মধ্যে রাতের ঠান্ডা হাওয়া কেঁপে উঠছে ওর শরীর। কিরিস কিছুক্ষণ চুপচাপ গাড়ি চালিয়ে যায়, তারপর গাড়ি এক সাইডে দাঁড় করায়। নিজের গায়ের ব্লেজার খুলে ধীরে ধীরে লিসির গায়ে জড়িয়ে দেয়। কোনো কথা নেই, কেবল স্পর্শের মধ্যে
যেন মমতা ঢেলে দেয়। গাড়ি আবার চলতে থাকে। লিসি গুটিসুটি মেরে বসে। ক্রিস লক্ষ্য করে শরীরটা এখনো কাঁপছে একটু একটু করে। পাতলা শাড়ির ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া কাঁপছে লিসির শরীর। গোলাপ ফুলটা তখনও শক্ত করে ধরে আছে হাতে। ক্রিস একবার ওর দিকে তাকায়। গাড়ির স্পিড কমিয়ে দেয়, চোখ সরিয়ে নেয় না। গাড়ি একটু সাইডে দাঁড় করিয়ে নিঃশব্দে সামনের দিকে ঝুঁকে পড়ে। লিসির হাত থেকে গোলাপ ফুল আর ব্যাগটা নিয়ে নিচু হয়ে সামনে স্পর্শে রাখে। তারপর ধীরে ধীরে ওকে টেনে নিজের কোলে তুলে আনে। একটা হাতের মাথায়, আরেকটা কোমরে, শিকারের মতো আগলে রাখে ওকে। নিচের গায়ের ব্লেজার জড়িয়ে দেয় লিসির গায়ে খুব যত্ন করে। তারপর সিট বেল্ট টেনে দুজনকে একসাথে আটকে ফেলে, যেন এক বিন্দু ঠান্ডা ওকে স্পর্শ করতে না পারে। যেন একটা প্রাচীন শপথ, এই মেয়ের গায়ে একটাও দুঃখ আসবে না। এক হাতে লিসিকে বুকের কাছে ধরে আরেক হাতে গাড়ি চালাতে শুরু করে ক্রিস। লিসির একটা বাজে অভ্যাস আছে, সে একবার ঘুমিয়ে পড়লে কিছুই টের পায় না। ঘরের আলো জ্বললে থাকুক, বাইরে বৃষ্টি হলে হোক, কিংবা গায়ের কারো হাত, সব যেন অদৃশ্য হয়ে যায়। ঘুমের ভেতরেই যেন ওর আলাদা একটা দুনিয়া আছে, আর সেখানে পৌঁছানোর পর কিছুই আর মনে থাকে না। ক্রিসের বুকের উপর মাথা রাখা অবস্থাতেও লিসি একটুও সচেতন না। ক্রিসের গায়ের উষ্ণতা আর নরম শ্বাসের ছন্দে যেন নিজেকে একেবারে হারিয়ে ফেলেছে। সে জানে না কোথায় যাচ্ছে, রাস্তাটা কত লম্বা, চারপাশে কে দাঁড়িয়ে আছে, শুধু জানে এখন তার বুকের তলার ভরপুর নিরাপত্তায়, উষ্ণতায় আর ঘুমের ভেজা শান্তিতে ডুবে আছে। ক্রিস একবার তাকিয়ে দেখে লিসির মুখে একটা ছোট্ট শিশুর মতো প্রশান্তির হাসি। চোখের কোণে চুল লেগে আছে, ঠোঁটে কটন ক্যান্ডি রঙের হালকা গোলাপি। সে আবার মুচকি হেসে বলে নিজের মনেই, এই মেয়েটা ঘুমাতে জানে কিন্তু টের পায় না কার কোল জুড়ে ঘুমাচ্ছে। বাহিরের অন্ধকার ছুটে যাচ্ছে, আর ভেতরে আলো আধারির মাঝখানে ক্রিস কোলে নিঃশব্দে ঘুমিয়ে আছে লিসি। যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা আছে সে। গাড়িটা অনেকটা এগিয়ে যায়, তখনই সামনে পড়ে একটা পুলিশের চেকপোস্ট। কয়েকজন পুলিশ দাঁড়িয়ে, হাতে টর্চ, মুখে সন্দেহ। এই গাড়ি থামা। ক্রিস শান্তভাবে গাড়ি থামায়। একজন পুলিশ এগিয়ে এসে টর্চ মারে ক্রিসের মুখে, তারপর নিচু হয়ে দেখে লিসিকে। এই রে, কোলে বসিয়ে ঘুরছিস, বাড়ি যেতে পারছিস না, তাই গাড়িতেই শুরু করেছিস নাকি? এই মেয়ে, নাম। এভাবে ছেলের কোলে শুয়ে থাকিস, নষ্ট কোথাকার। চল, শক্ত করে ফেলে ক্রিস। এতক্ষণ চুপ ছিল। একবারেই বলছি, মুখ সামলে কথা বলুন। যার সম্পর্কে কিছু জানেন না তাকে নিয়ে কথা বলবেন না। আর ও আমার ওয়াইফ। পুলিশটা হেসে ফেলে। তোর ওয়াইফ নাকি? হা হা হা। কে রে তুই? রাজা বাদশা? তুই কে ভাবছিস যে টাকা না দিলেই চলবে, টাকা দিলেই চলবে? 10,000 টাকা দে, না হলে গাড়ি যাবে না। আর এই মেয়েটা চুল ধরে টেনে নামাবো, বুঝলি? লিচি একটু নড়ে ওঠে, নাকের নিচে নিঃশ্বাসটা জোরে পড়ে। ক্রিস ধীরে হাতটা ওর মাথায় রাখে, স্নেহে নয়, সুরক্ষায়। কিছু হয়নি, তুমি ঘুমাও। চোখের পাতা না ফেলে তাকায় পুলিশটার দিকে। ওকে ছোঁয়ার আগে আয়নায় নিজের মুখটা দেখে নিস। ওর গায়ে দাগ পড়লে আয়নায় নিজেকে চিনতে পারবি না। পুলিশটা আরেকটু এগিয়ে আসে। এই, বেশি নাটক করিস না। তুই যদি কোনো লাট সাহেব হয়ে থাকে এখন বল। যদি কোনো লাস্ট উইশ হয়ে থাকে এখন বল, কারণ আগামী 1 মিনিটের মধ্যে তুই মরতে চলেছিস। পুলিশটা থমকে যায়, তার গলার স্বর শুকিয়ে আসে। সামনে যে দাঁড়িয়ে আছে সে যে ক্রিস। এই নামটা শোনার পর বহু মানুষ জীবনের কথা ভুলে গেছে। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দিব? আরও একটা বাক্য বেরোনোর আগেই টাক, সোজা বন্দুক বের করে মাথার মাঝ বরাবর গুলি করে ক্রিস। মাথার পেছনটা উড়ে যায়, রক্ত ছিটকে পড়ে ল্যাম্পপোস্টের গায়ে। তবুও তার কোলে শুয়ে থাকা মেয়েটার ঘুম ভাঙে না। এক হাতে লিসির মাথা, অন্যটা কোমরে রাখা। একটা হিংস্র শিকারী যেভাবে তার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আগলে রাখে, ঠিক সেভাবেই জড়িয়ে রেখেছে ক্রিস। তার চোখ অন্ধকারে জ্বলছে,
গলার স্বর নিস্তব্ধ। তোর শরীর এখনো গরম, কারণ গুলিটা আমি তাজা দিয়েছি। কিন্তু ভাগ্য ছিল তোর, ও ঘুমিয়ে আছে। জেগে থাকলে তোর লাশ এত সুন্দর থাকতো না। গুলি চলার আওয়াজে আশেপাশে আরো পুলিশ ছুটে আসে। তাদের মধ্যে একজন কিরিসকে দেখে পিছিয়ে যায়। তার মুখ শুকিয়ে যায়। কোনো মতে বলে, স্যার মাফ করে দিন, ভুল হয়েছে। ওরকম কথা বলা উচিত হয়নি ওনার। কিরিস দাঁতে দাঁত চেপে বলে, ভুল নয়, পাপ। আজকে শুধু মৃত্যু হয়েছে। যদি পারতাম মৃত্যুর থেকেও বড় শাস্তি দিতে, তাহলে সেই শাস্তি দিতাম। ওই পশুর এমনই শাস্তির যোগ্য। জানোয়ারের বাচ্চা, কত সাহস আমার লিসিকে বাজে বলে। সবার দিকে একবার চোখ বুলিয়ে বলে, এই কথাটা এখানেই থাক, বাইরে গেলে পরের বার এখানে সবাইকে কবর দিতে হবে। চারদিকে নিস্তব্ধতা, কেউ কোনো কথা বলার সাহস পায় না। গাড়ি আবার চলতে থাকে। লিসির নিঃশ্বাস ধীরে ওঠানামা করে। কিরিস এক মুহূর্তের জন্য ওর মুখের দিকে তাকায়, চুল সরিয়ে দিয়ে নিঃশব্দে বলে, ঘুমিয়ে থাকো, অলকান্দনা। এই পৃথিবীর কোথাও তোমার চোখের পাপড়ির উপর একটা ধুলোও পড়তে দিব না। এই হাতটা রক্তে ভিজে থাকলেও তোমার শান্ত ঘুম রক্ষা করতেই শিখেছে। কিরিস আবার স্টিয়ারিংয়ে হাত রাখে। গাড়ির চাকা গড়িয়ে চলছে অনেক দূর। ঢাকা শহর ক্রমশ ধরা দিতে থাকে। আলো ঝলমল, চঞ্চল, ক্লান্ত একটা শহর। আশেপাশে সবকিছু যেন তার উপস্থিতিতেই নিজেকে থামিয়ে দেয়। একটা বড় বিল্ডিং এর সামনে এসে গাড়িটা থামায় কিরিস। নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটা, চোখে সানগ্লাস, কাঁধে একটা ব্যাগ, মুখ ভর্তি হালকা দাড়ি, তুর্য। ছোটবেলা থেকে তার একমাত্র বন্ধু। তুর্য এগিয়ে আসে, কিরিসের কোলে ঘুমান্ত মেয়েটিকে দেখে এক মুহূর্ত থমকে যায়। ব্যাগটা নেওয়ার ভান করলেও চোখ পড়ে কিরিসের কোলে। ভ্রু কুঁচকে বলে, আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি তো, নাকি তুই ঠিক নেই? কিরিস শান্ত গলায় বলে, মানে? তোর কোলে মেয়ে। আরে ভাই, যদি তোর কোলে নিউক্লিয়ার বোমা থাকতো তাহলে আমি হজম করে নিতাম। কিন্তু তুই তো মেয়েদের দেখলেই সাইড হয়ে দাঁড়াস। এখন কোলে জড়িয়ে ধরে রেখেছিস। তোর মনে হয় আমি সাধারণ মেয়েকে এভাবে রাখি? মানে মানে এই তাহলে আমার ভাবি, প্রথম ভাবি? কিরিস কিঞ্চিত বিরক্তি মুখে বলে, প্রথম ভাবি মানে কি? এর আগেও কি কাউকে গাড়িতে ঘুম পাড়িয়ে রেখেছিলাম? ওর গাড়িতে, না হলে তোর জন্য রাস্তা ছেড়ে দিচ্ছি। সরি, আমি তো জাস্ট মজা করছিলাম। প্রথমবার তো একটু হজমে সমস্যা হয়েছে। এবার গাড়িতে ওঠ। তুর্য গাড়ির পাশ ঘুরে সিটে বসে। গাড়িটা একদম নিঃশব্দ, বিলাসী। হঠাৎই তুর্য খেয়াল করে সিটের নিচে কয়েকটা কটন ক্যান্ডির খোসা পড়ে আছে। চোখ সরু করে কিরিসের দিকে তাকিয়ে বলে, তুই তো এসব নোংরা জিনিস গাড়িতে রাখতে পছন্দ করিস না। এগুলো এখানে কি করছে? লিসি খেয়েছে, আমি না। ও নরম কিছু খেতে চায়। আর তুই একটু চুপ কর, রিহানের মতো লাগছে তোর বকবকানি। তুর্য হেসে ফেলে, তা তো করবই, আমি তোর বন্ধু কম, রিহানের ভাই বেশি, বুঝেছিস? গাড়ি চলতে থাকে। জানালার কাছে আলো ভেসে আসে। তুর্য এবার গম্ভীরভাবে বলে, যেটা বলেছিলাম, আমার মনে হচ্ছে রেড ডোম ইন্ডাস্ট্রিজ এর শিগগিরই রেইড হবে, আর্মিরা করবে। আর তুই তো জানিস ফ্রান্সের আর্মিরা কতটা নির্দয়। কিরিস হালকা মাথা নাড়ে। একটা কথা বল, তুই সরকারের গোয়েন্দা হয়ে আমার হয়ে কাজ করিস কেন? ডোন্ট নো, কিন্তু একটা কথা বলতে পারি, তোর এসব কাজে আমি অদ্ভুত মজা পাই। কিরিসের ঠোঁটে মুচকি হাসি খেলে যায়। তুই সরকারি গোয়েন্দা হয়ে আমার বন্ধু হোস কিভাবে? মাঝে মাঝে আমিও এটা ভাবি। আচ্ছা, তাহলে তুই গ্যাংস্টার মাফিয়া হয়ে আমার বন্ধু হোস কিভাবে, বল বল। কিরিস এবার একটু হেসে বলে, লজিক আছে কথায়, বাদ দে, পরেরটা বল। তুর্য গম্ভীর হয়ে বলে, এই মনোযোগ দিয়ে শোন, একেবারে সব বলছি। উইন স্ট্রেট তে অনেকগুলো বুড়ো ধান্দাবাজ বেটা আছে, যারা কালো টাকার হনঘন করে। সে যাই হোক,
যদি রেড পড়ে মিস্টার লুম হবে প্রথম পালানোর মানুষটা। আর আমি 100% শিওর পালানোর সময় সে সঙ্গে করে নিয়ে যাবে তার অমূল্য রেড ভ্যালি। ভাব, কোটি কোটি টাকা সেই ক্রিস্টাল যদি আমার রাস্তায় দাঁড়িয়ে পুরুষ করে তুলে ফেলি, তাহলে সব টাকাটা আমাদের। আর তুই তো জানিস তুই ইনভেস্টে কতটা শার্প, তাই আমি বলছি এই জিনিসটা সিরিয়াসলি দেখা উচিত। আর তোরে আমার তো কিছু বুঝিয়ে বলার দরকার হয় না। ছ্যা, জঘন্য একটা লোক। কিরিস ঠোঁটে শয়তানি হাসি, চোখে আগুন নিয়ে বলে, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দিস রেড বেলি ইজ ওয়ারুস। আর অপারেশনের তারিখ 18ই নিশ্চিত, তাই তো? তো আমরা সেই তারিখে যাচ্ছি ফ্রান্স। তুজ বলে, হ্যাঁ একদম। আচ্ছা একটা কথা বল, একটু উঁচু কর তো। কি উঁচু করব? আরে তোর ওই লিসি, হ্যাঁ ওর মুখটা একটু দেখবো, কেমন করে শুয়ে আছে দেখি তো। কিরিস রুক্ষ গলায় বলে, বাড়ি গিয়ে দেখিস। আরে ভাবি ভাবি করবি না তো, ভালো হয়। আর একটা কথা বললে এই রাস্তাতেই নামিয়ে দিব। তোজো জিভ কেটে চুপ হয়ে যায়, জানে কিরিস মজা করছে না। আর এই পুরো পথ জুড়ে নিঃশব্দ শান্ত একটা ঘুমন্ত চরিত্র লিসি। নীরব দর্শকের মতো সারা পথ ঘুমিয়েছিল কিরিসের বুকের উপর। তাকে এক মুহূর্তের জন্য নামিয়ে দেয়নি কিরিস। সে যেন নিজের অস্তিত্ব দিয়ে আগলে রেখেছে লিসিকে। রাত তখন জমে উঠেছে। রায়চৌধুরী বাড়ির আলোয় ঝলমল করছে। দূর থেকেই বোঝা যাচ্ছে এই বাড়িতে আজও উৎসবের রেশ রয়ে গেছে। বিয়ের পরের প্রথম রাত সেই বাড়িতে ঢুকেছে কিরিস, বুকের মাঝে ঘুমন্ত লিসিকে নিয়ে। বাড়ির ভেতরে সব গাড়ি একে একে ঢুকে গেছে। আত্মীয় স্বজনেরা অনেকে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। হলরুমে বসানো হয়েছে নুসরাতকে, শাড়ি পরা নতুন বউ, পাশে শাশুড়ি প্রিয়া, যিনি নুসরাতকে পাশে পেয়ে যেন মন ভরে হাসছেন। এই তো আমার ঘর আলো করে এলো আমার বৌমা। যারা বিয়েতে উপস্থিত হতে পারেনি তারা এক এক করে এসে দেখে যাচ্ছেন নতুন বউকে। বাড়ির মেয়েরা তো খুশিতে আত্মহারা। রিহান ভাইদের সঙ্গে বসে গল্প করছে, চোখে ক্লান্তি থাকলেও মুখে প্রশান্তি। এই মুহূর্তেই বাড়ির প্রবেশ পথে কিরিস কালো ল্যাম্বরগিনি ঢুকে পড়েছে। সবাই তখন বাড়ির ভেতরে, বাইরে হাতে গোনা কয়েকজন। পার্কিং এরিয়ায় গাড়িটা দাঁড় করায় কিরিস। সেখানে কিছু গাছ থাকায় গাড়িটা কিছুটা আড়ালে পড়ে যায়। কোনো ঘোষণা নেই, আলো নেই, শব্দ নেই, শুধু একটা নীরব কিন্তু রাজকীয় আগমন। গাড়িটা হঠাৎ ব্রেক কষে থেমে যায়। তুজ দরজা খুলে এক দৌড়ে ভিতরে ঢুকে যায়। এই রায়চৌধুরী বাড়ির ছেলেমেয়েরা সবাই বসে আছে হয়তো, বয়সে হয়তো বড়, কিন্তু মনের দিক থেকে সবাই যেন আজও ছোট্ট সেই হাসি খুশি দিনগুলোয় আটকে আছে। গাড়ির ভিতরে তখনও লিসি কিরিসের বুকের উপর ঘুমন্ত অবস্থায়। কিরিস তাকিয়ে থাকে লিসির মুখের দিকে। কি শান্তিতে ঘুমাচ্ছে মেয়েটা, যেন কোনো শিশু। সে ধীরে ধীরে ওকে ডাকতে শুরু করে, লিসি ওঠো, বাড়ি চলে এসেছি। লিসি, লিসি। লিসি একটু নড়ে ওঠে, চোখ কচলায়, আধো ঘুমে স্বরে বলে, কোথায় আমি? বাড়িতে লিসি। কিরিস ধীরে ধীরে উত্তর দেয়। কিন্তু কিরিসের ডাকে বিরক্ত হয়ে লিসি চোখ বড় করে চিৎকার করে, কোন শালারে আমার ঘুম ভাঙাই? ওর মাথার চুল ছিঁড়ে দিব। কিরিস এক চিলতে মুচকি হাসি হেসে বলে, আহা একটু ভুল হয়ে গেছে, শালা নই, প্রেমিক হই আমি, লিসি শর্মা। এবার লিসির ঘুম একেবারে উড়ে যায়। লিসি হতবাক হয়ে তাকায় তার দিকে, তারপর রীতিমতো চমকে ওঠে, আহ, আমি আপনার কোলে আবার কি করে? কিরিস শান্ত গম্ভীর গলায় বলে, যেভাবে আগেও ছিলে এবারও তাই। লিসি উঠে যেতে চায়, কিন্তু কিরিস ওকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে, আহ, সিট বেল্ট খুলতে দাও, নাহলে তুমি যে ঝাঁকুনি দেবে তাতে আমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আগের বার খুব কষ্ট করে নিজেকে থামিয়েছিলাম,
এবার কিন্তু পারবো না, তাই চুপচাপ বসে থাকো। লিসি বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। ক্রিসের চোখে ভাষা স্পষ্ট, সে জানে সে কি বলছে। লিসির মন চায় ক্রিসকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিক, কিন্তু মুখে বলে, আপনি আপনি একটা বেয়াদব, সিট বেল্ট খুলুন। ক্রিস সিট বেল্ট খুলে দিলে লিসি এক লাফে উঠে দাঁড়ায়। ক্রিসের দিকে তেড়ে তাকিয়ে বলে, এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো, শুনে রাখলেন? বলে গটগট করে গাড়ি থেকে নেমে বাড়ির দরজার দিকে হাঁটতে থাকে। সামনেই দরজায় দেখা হয়ে যায় তুর্যর সাথে। তুর্য থমকে দাঁড়িয়ে লিসির পুরো চেহারাটা দেখে ফেলে। মাথার চুল এলোমেলো, চোখে রাগে আগুন, তবু সেই চোখের মধ্যেই কি এক অপূর্ব সৌন্দর্য। তুর্য মুখে হাত দিয়ে বলে, ও মাই গড, কি সুন্দর তুমি। লিসির মেজাজ এমনিতেই সপ্তমে, এই কথা শুনে রেগে ফুঁসে চিৎকার করে বলে, এই শালা গাধা, তুই কে রে? সর সামনে থেকে। এমনিতেই মেজাজ খারাপ, তার উপর আবার এত সুন্দর বলছিস, সর বাল। তুর্য দাঁড়িয়ে আছে চোখ বড় বড় করে। লিসি সেই রাগী চেহারা দেখে শুধু সে নয়, বাড়ির ভেতরে সবাই তাকিয়ে থাকে তার দিকেই। লিসি কারো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। তুর্য ফিসফিস করে নিজের মনেই বলে, যাক বাবা, যাকে আনতে গেছে তাকেই চিনতে পেরেছে। যাক বাবা, যাকে আনতে গেছে তাকেই চিনতে পারছে না। ঠিক তখনই কিরিস দরজার ভিতর দিয়ে ঢোকে। তুর্য কিছু বলতে যাবে, কিন্তু কিরিস আগে রেগে উঠে বলে, এই শোন, সারা রাস্তা তোর বকবকানি শুনেছি, এবার চুপ কর। বলে কিরিসও সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তুর্য হা করে দাঁড়িয়ে থাকে, সে তো রাগ করার মতো কিছু বলেনি। তাকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াবি এগিয়ে এসে ঠোঁটে চাপা হাসি দিয়ে বলে, তুই মনে হয় দেখে ফেলাইছিস রে ভাই, আচ্ছা বাদ দে, চল ওইদিকে। ইয়াবি তুর্যকে নিয়ে গিয়ে ভিড়ের মাঝে নিয়ে যায়। এই বাড়িতে তুর্যকে সবাই নিজের ছেলের মতোই দেখে, তবে তুর্য শুধু রায়চৌধুরী বাড়ির ভাসুরের ভাইপো নয়, সে হলো কিরিসের শৈশবের সবচেয়ে আপন বন্ধু, জিয়ান কিরিস। শুধু একটা নাম নয়, রাগ, রাজত্ব, বদমেজাজ আর ভয় সব মিশে থাকা একটা চরিত্র। তবে তার জীবনে মাত্র দুজন মানুষ ছিল যাদের সাথে কখনো অভিমান করতে হয়নি, যাদের সামনে কিরিস আসল জিয়ান হয়ে উঠতে পারত। তাদের নাম তুর্য আর আরিয়ান। তিনজন ছিল স্কুল জীবনের এক অদ্ভুত ত্রিভুজ, যাদের মাঝে কোনো মুখোশ ছিল না, কেবল বন্ধুত্ব। কিরিস রেগে গেলে তুর্য ঠান্ডা করত, আরিয়ান তখন চুপচাপ হয়ে যেত। তবু দুজনই জানতো এই রাগের ভিতর লুকিয়ে থাকা ছেলেটার মনটা ঠিক কেমন। মাধ্যমিকের পর তিনজন তিন দিকে ছড়িয়ে যায়। কিরিস ইংল্যান্ডে পাড়ি জমায় পড়াশোনার জন্য। একদম একা, নতুন শহর, নতুন জীবন। তবুও সে কখনো ভুলে যায়নি তার সেই বন্ধু দুইটা। আরিয়ান চলে যায় অস্ট্রেলিয়া আইন পড়তে, আর তুর্য থেকে যায় দেশে। পরে সেও চলে যায় কিরিসের কাছে। তারা আলাদা হয়ে গেলেও একটা বন্ধন ছিন্ন হয়নি। তুর্য মাঝে মাঝে লন্ডনে কিরিসের অ্যাপার্টমেন্টে হাজির হতো, চোখে চোখে রাখতো আর বলতো, রাগ করছিস, ঠিক আছে, কিন্তু ভুলে যাবি না। আর কিরিস, সে ঠোঁটের কোণে একটুখানি হাসি টেনে বলতো, তুই গাধা, এখনো তোর হেব্বি কুৎসিত জুতো পরে ঘুরছিস। তারা হাসতো, কখনো ঝগড়া করতো, তবু কখনোই বিচ্ছিন্ন হতো না। আর এখন বড় হয়ে গেছে সবাই। কিরিস হয়েছে বিজনেস টুইকুন, তুর্য হয়েছে স্পাই, আর আরিয়ান একেবারে ক্রিমিনাল কোর্টের শিকারী উকিল। তবু কোথাও গিয়ে তিনজনই একে অপরের ছায়া হয়ে আছে, একটা রাজত্বের নীরব প্রহরী হয়ে। লিসি ধীরে পা ফেলে ঘরের দিকে আসে, চোখে মুখে অদ্ভুত একটা ছাপ, যেন তার ভিতরে কিছু একটা উথল পাতাল হয়ে গেছে। ঘরে ঢুকেই দেখে আরবি আর সুরভি সোফায় বসে গল্প করছে। আরবি চোখ বড় বড় করে উঠল, ও মা গো, তোকে কতক্ষণ পর দেখলাম, কি হয়েছে, এমন করে মুখ করে রেখেছিস কেন? লিসি একটানে বলে ফেলে, কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। ইস, কি খারাপ উনি। সুরভি অবাক হয়ে মুখ তুলে তাকায়, মানে কাকে খারাপ বলছিস তুই, কিরিসকে? লিসি মুখটা ঘুরিয়ে হালকা গলায় বলে, না, আমার নানাকে। আরবি যেন হাসতে হাসতে লুটোপুটি খায়। এই রে,
শেষমেশ দাতাটাকেই ভাসিয়ে দিলি। সুরভি রাগ মেশানো হালকা মমতায় বলে, আহা চুপ কর তো লিসি, যা আগে ফ্রেশ হয়ে আয়। লিসি কিছু না বলে চুপচাপ কাবার থেকে একটা জামা বের করে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে হাত মুখ ধুয়ে নেয়, হালকা করে চোখে মুখে পানি দেয়, নিজেকে একটু গোছায়, যেন নিজেই বোঝাচ্ছে সব ঠিক হয়ে যাবে। বাইরে এসে দেখে আরবি একটা হাসি মিশিয়ে বলে, এই তো আমার লিসি, দেখ এখন মুখটা আগের মতোই সুন্দর লাগছে। সুরভি গম্ভীর সুরে বলে, কিন্তু এবার নিচে চল, নুসরাতকে আবার ঘরে নিয়ে যেতে হবে। বেচারিটা কখন থেকে সেজে বসে আছে। ওরা তিনজন ঠিক ঠিক বেরোবে, তখনই হঠাৎ ঠক ঠক ঘরের দরজায় কারো পদরাচন। দরজা খোলে। দাঁড়িয়ে কিরিস, চোখে মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই, একদম স্বাভাবিক গলায় বলে, এই যে ব্যাগ নিতে ভুলে গিয়েছিলে। লিসি কিছু বলবে ভাবছিল, ঠিক তখনই আরবি লিসির কাঁধে হাত দিয়ে বলে। কিরিস আর কিছু না বলে ঘুরে চলে যায়। আরবি ব্যাগটা একপাশে রেখে ফুলটা নিয়ে টেবিলের ফুলদানির কাছে আসে, ভেতরে থাকা কিছু ফুল সরিয়ে ফেলে, তারপর গোলাপটা আলতো করে রেখে দেয় ঠান্ডা পানির মধ্যে। আলতো হেসে বলে, হয়েছে, আর রাগ করতে হবে না, তোর সঙ্গে আমার রাতে কথা আছে, চল এখন সুরভি চল। লিসি চুপচাপ নিচে নামে। নিচে এসে দেখে নুসরাত এখনো লেহেঙ্গা পরে এক পাশে চুপ করে বসে আছে। সুরভি মায়াভরা কণ্ঠে বলে, চল, ওই ভারী লেহেঙ্গাটা খুলে একটা শাড়ি পর, আমি তোকে উপরে নিয়ে যাচ্ছি। প্রিয়া তখন পাশ থেকে বলে ওঠে, নিয়ে যাও, কখন থেকে এই ভারী লেহেঙ্গা পরে বসে আছে, যাও গিয়ে বলো নিচে আসতে। না হলে আসতেই হবে না, ক্লান্ত হয়ে গেছে অনেক। সুরভি ওকে তোর কাছে রাখ, আর খাবার আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি। সুরভি মাথা নেড়ে সায় দেয়। নুসরাতকে নিয়ে উপরে চলে যায় সুরভি আর সঙ্গে তিশা। নিচে এখন শুধু আরবি আর লিসি, দুজনেই একসঙ্গে ধপাস করে বসে পড়ে সোফায়। এক দুর্ধর্ষ বিয়ের যাত্রা, সবাই ক্লান্ত, একটু করে গা এলিয়ে দিয়েছে সবাই। এখনো বাড়িতে কোলাহল আছে বটে, কিন্তু সেটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। রাত প্রায় 3টা বাজে। আরবি হাই তুলে বলে, লিসি যা তো, ফ্রিজ থেকে কিছু বের করে নিয়ে আয় তো দেখি কোনো কোল্ড ড্রিঙ্কস আছে কিনা। লিসি ফ্রিজের দিকে এগোয়, দরজা খুলে কোল্ড ড্রিঙ্কস বের করছে। এমন সময় পাশে চেয়ারে বসে থাকা কাউকে দেখে চমকে ওঠে তুর্য। চোখে মুখে একরাশ ক্লান্তি, কিন্তু দৃষ্টি মায়া ভরা। অসহায় গলায় বলে, বলছি আমাকেও যদি একটা। লিসি তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, আচ্ছা আপনি কে? তখন ওই আবাল মার্কার প্রশ্নটা করেছিলেন না? তুর্য একটু ভয় পেয়ে যায়, তবু হেসে বলে, আরে বাবা, আমাকে তো আনতে গেলা, আর আমাকেই চেনো না? লিসি অবাক, চোখ কুচকে বলে, আপনি ভাইয়ার বন্ধু মানে? তুর্য মাথা নেড়ে হাসে, হ্যাঁ, এবার বুঝতে পেরেছ? লিসি গলায় একটু লজ্জার সুর টেনে বলে, মানে মানে সরি, আসলে ওই সময় একটু রেগেছিলাম তাই। তুর্য হালকা হেসে বলে, আরে ভয় পেও না, আমি কিছু মনে করিনি। ওই রাগের কথা আমি কিটিসের মুখে কতবার শুনেছি। লিসি একটু ভেবে হঠাৎ বলে ওঠে, আচ্ছা শুনুন, আপনি যখন এসেছিলেন তখন কি আমি? তুর্য কথা শেষ করতে না দিয়ে এক নিঃশ্বাসে বলে ফেলে, তখন তুমি কিটিসের কোলে ঘুমিয়েছিলে, আমি তো একেবারে চমকে গিয়েছিলাম। লিসি লাল হয়ে পড়ে, ফিসফিস করে বলে, আরে আসতে বলুন, কেউ শুনে ফেললে। প্লিজ ভাইয়া, কাউকে বলবেন না। তুর্য কানে হাত দিয়ে বলে, এই তো ফাঁসিয়ে দিলে। লিসি কপাল কুঁচকে বলে, মানে? তুর্য মুচকি হেসে দুষ্টু স্বরে বলে, ভাইয়া যখন বলেছ, তখন তো বোনের কথা মরার আগ পর্যন্ত কাউকে বলবো না। তাহলে এখন একটা কোল্ড ড্রিঙ্কস পাবো তো? লিসি হেসে ফ্রিজ থেকে একটা কোক বের করে বলে, অবশ্যই ভাইয়া, এই নিন। ঠিক তখনই আরবি গলা ভেসে আসে, আরে হারিয়ে গেলি নাকি, আয়। আসছি। লিসি আর আরবি একসাথে বসে কোক খাচ্ছে। পাশে সুরভি আর তিশা নিচে নেমে আসে। রিহান নুসরাতকে না দেখে কিছু বলতে যাবে, তখন মির্জা বেগম গম্ভীর সুরে বলেন, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়ো, কাল রিসেপশনের জন্য অনেক কাজ বাকি।
সবাই সম্মতির মাথা নাড়ে। ক্লান্ত শরীর, দীর্ঘ পথ, তার উপর বিয়ের আয়োজন, সব মিলিয়ে সবাই হালকা ধকলেই। প্রিয়া বেগম বলেন, তাহলে আজ নুসরাত সুরভির সাথেই থাকুক। সুরভি হেসে সায় দেয়, মা, আমার ঘরেই আছে, এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। সুপ্রিয়া বলেন, তা তো হবেই, এত দূরের পথ পার করে আজ সারাদিন ওর উপর দিয়ে যা গেছে। সবাই খুশি, কিন্তু রিহান মুখ ভার করে হঠাৎ বলে ওঠে, এটা অন্যায়। বিয়ে আমি করলাম আর বউ ঘুমাবে আমার বোনের ঘরে। এই যদি হয় বিয়ের রাত। এই কথা শুনে সবার হাসির দম আটকে উঠে যায়। রীতিমতো হলরুমে সেই হেসে কাজ সবাই। বড়রা আস্তে করে ঘরের দিকে চলে যান। শুধু প্রিয়া আর সুপ্রিয়া রান্নাঘরে হাতে কিছু কাজ গুছিয়ে নিচ্ছেন। প্রিয়া তো রিহানের এই বাচ্চা মুখভঙ্গি দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ার দশা। সুপ্রিয়াও পাশ থেকে নিজের হাসি লুকাতে পারছে না। সুরভি এবার একেবারে বড় বনি স্টাইলে বলল, শোন, কয়েক ঘন্টা পরেই সকাল হয়ে যাবে। ফাও ফাও করে কষ্ট করে এসে এখন যদি তোর জন্য আবার বাসরঘর সাজাই, দরজায় দাঁড়াই, তাহলে আমরা একেবারে শেষ হয়ে যাব। তুই তো কিপটা, তোকে দিয়ে টাকা বের করাতে করাতে ফজরের আজান পড়ে যাবে। তাই আজ বাদে কাল রাতে তোর বাসর হবে। রিহান মুখ কালো করে বলে, নিজেদের ক্লান্তি তো আমার উপর চাপিয়ে দিচ্ছিস, এটা অন্যায়। সুরভি একটু রাগী গলায় বলে, শোন, আমি তোর বোন হই, এজন্য বেশি কিছু বলছি না। তবে আমি যা বলতে চাচ্ছি তুই ভালো মতো বুঝতে পারছিস। এবার চুপ কর, আল্লাহর রাস্তায় শান্ত থাক। সুরভির কথায় এমন দারুণ মেজাজ যে আরবি তো হেসে পুরো সোফা থেকে নিচে পড়ে গেল। তুজো আর ইয়াবি এসে রিহানের পাশে দাঁড়িয়ে এসে লুটোপুটি খায়। কাবির আর ঈশান্ত হেসে হেসে দাঁড়াতেই পারছে না। তুজো মুচকি এসে বলে, আরে ভাই, এই ক্লান্তি শরীর নিয়ে ছক্কা মারতে পারবি না, তাই একদিন ওয়েট করাই ভালো। অ্যাবি হাততালি দিয়ে বলে, দেখ, কাল রিসেপশনের পর সন্ধ্যায় তোর চমকালো ঘর সাজাবো। তোর শরীরের এনার্জি থাকবে, তার মানে তুই ছক্কা মারতে পারবি। রিহান মাথা নাড়ে, হালকা দুঃখের অভিনয় করে, ঠিক আছে, যাক, আজকে কম্প্রোমাইজ করেই দিলাম। কিন্তু মনে রাখিস আমার দিল ভেঙে গেছে। ইয়াবি নাটকীয় সুরে বলে, আহা, কি কষ্ট। রিহান আর কিছু না বলে হেঁটে গিয়ে কাবিরের পাশে দাঁড়ায়। কাবির তাকিয়ে দেখে, রিহান বলে, এই শোন, তোর বিয়ের সময় আমি ভোরবেলা গাড়ি নিয়ে বেরোবো, যাতে বাসরটা করতে পারিস। কাবির হেসে বলে, আরে, তিশাদের বাড়ি তো দূরে না, চিন্তা করিস না, আমি সামলে নেব। তাহলে ভালোই, ইয়াবি ঠাট্টা করে বলে। কাবির, মাঝে মাঝে তোকে আমার এমন মারতে ইচ্ছে করে, সেটা বলার মতো না। তুই বেঁচে গেছিস যে তুই আমার ভাই হোস, না হলে খুলে রেখে দিতাম। কাবির মুচকি হেসে বলে, তা তো জানি হবু শালা ভাই বাবু। হাসির রোল চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক তখনই ধাপে ধাপে শব্দ, সবার হাসি থেমে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামছে কিরিস। পরনে কালো ট্রাউজার, সাদা গেঞ্জি, গলায় একটা তোয়ালে ঝুলে আছে। চোখে মুখে তাজা ঘুম নেই, কিন্তু ক্লান্তিও না, বরং এক ধরনের জেগে থাকার রাজকীয়তা। এক মুহূর্তে চারপাশটা থমকে যায়। হাসির মাঝেও একটা নিস্তব্ধতা। সোজা সুপ্রিয়ার কাছে গিয়ে দাঁড়ায় কিরিস। চোখে চোখে রেখে বলে, মা, আমার রেডবুলের ক্যানটা দাও। সুপ্রিয়া ভ্রুকুচকে বললেন, এই রাতে তুই এটা খাবি? কিরিস গলা নিচু করে বলে, বেশি কথা বলো না, দাও তো, ভালো লাগছে না আমার। কাবির অবাক হয়ে বলে, ভাইয়া, কোথায় যাবি এত রাতে? জিমে, গা ম্যাচ করছে। সবাই থমকে যায়, তবুও কেউ কিছু বলে না। কিরিস ক্যানটা হাতে নিয়ে বেরিয়ে যায় অন্ধকার গলিপথের মতো নীরবতায়। সবাই ধীরে ধীরে নিজ নিজ ঘরে চলে যায়। ঘড়িতে সময় প্রায় 4:30। চমকালো বাড়ির এক একটা ঘর নিভে যেতে থাকে। বাড়িগুলো নিঃশব্দে জানিয়ে দেয় একটা রাত শেষের পথে। আরবি আর লিসি একই বিছানায় শুয়ে। আরবি হাই তুলে চোখ মুছে বলে, এই, আমরা সবাই তো ক্লান্ত, চোখে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, আর তুই এখনো ফোন টিপছিস কেন? লিসি চোখ না তুলে বলে, যাওয়ার সময় ঘুমিয়ে পড়েছিলাম,
আসার সময়ও ঘুমিয়েই এলাম, তাই ঘুম আসছে না, তুমি ঘুমাও। আরবি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে ওঠে, একটা কথা বল, তোকে গোলাপ কে দিয়েছিল রে? লিসি চট করে বলে, আরে কেউ না, আমি কিনেছিলাম। তুমি ঘুমাও তো, বকবক করো কেন? তুমি না ক্লান্ত? আরবি হালকা হাসে, বুঝেছি, বলতে হবে না। আরবি চোখ বন্ধ করে নিঃশ্বাসে ঢলে পড়ে ঘুমে। যেখানে গোটা বাড়ির গভীর ঘুমে, সেখানে এক কোণে চলছে জিমের আলোতে ঘাম ঝরানো যুদ্ধ। ক্রিস একা জিমে, টপ টপ ঘাম গড়িয়ে পড়ছে বুক পিঠে। শক্ত হাতে ডাম্বল তুলছে, আবার ফেলে দিচ্ছে। ঘামের সাথে যেন ঝরছে তার মনের অস্থিরতা। 1 ঘন্টা ধরে চলা শরীর চর্চার পরে ক্লান্ত মুখে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে সে ঘরে ফিরে। কারো দিকে না তাকিয়ে সোজা চলে যায় বাথরুমে। একটা দীর্ঘ ঠান্ডা শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের বুকে হাত রাখে কিরিস। হঠাৎ একটা অদ্ভুত মুচকি হাসি তার ঠোঁটে খেলে যায়, যেন কাউকে মনে পড়ছে অথবা কাউকে অনুভব করছে। স্নান সেরে সে বেডে গিয়ে বসে। ক্লান্ত শরীর এবার আর লড়তে পারছে না। চোখে ঘুম ঘুম ভাব। শেষবারের মতো মাথায় বালিশ রাখতেই চোখ বুজে আসে। খোদার কি অদ্ভুত মিলন, যেখানে একজনের ঘুম শত্রু, সেখানে আরেকজনের ঘুম প্রিয়। শান্ত ধোঁয়াটে ঠান্ডা হয় ভরা একটা সকাল। বিয়ে বাড়ির আশেপাশে এখনো শিশির জমে আছে পাতার কোনায় কোনায়। হাওয়ার সঙ্গে মিশে আছে আগের রাতের গানের আওয়াজের রেশ। একটা আবেশ যেন, যে বলে দেয় আজও এই বাড়িতে উৎসব থামেনি। ঘড়িতে তখনও মাত্র 8:30। তবুও যে বাড়িতে বিয়ে হয় সেখানে আর কতক্ষণ থাকে নিস্তব্ধতা। বাইরে বারান্দায় দিয়ে রোদের নরম আলো মেঝেতে পড়ে ছায়ার খেলা করছে। গাছের পাতাগুলো মাঝে আলো যেন নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে সকালটাকে। ভেতরে রান্নাঘরের দিক থেকে একটানা চায়ের খুটখুট গন্ধে ভেসে আসছে। হয়তো কোনো কাজিন গুনগুন করে গাইছে, আজ মঙ্গলময় সকালটা, বউয়ের হাসিতে ভরে থাকুক আলোটা। ড্রয়িং রুমে সোফায় বসে আরবি চুপচাপ ভিডিও কাটছে, হয়তো রিসেপশনে রিল বানাবে বলে। পাশে সুরভি, হাতে ধোয়া ওঠা 1 কাপ চা, অন্য হাতে লুকানো চিপসের প্যাকেট। আরবি মুখ কুচকে, এই সকাল সকাল কেউ চিপস খায়? চা খা আর বল, রিসেপশনের নাচে প্র্যাকটিস করতে চাস না শুধু খালি হাসবি? সুরভি ঠোঁট উল্টে বলে, ওই আরবি, আমি যদি নাচতে ভুল করি, কসম করে বলছি মাইক নিয়ে পালাবো। আরবি হেসে গড়ায়, তুই পালাবি নাকি ডিজে ওয়েল বাবু চালিয়ে পুরা বাড়ি নাচবি? আগে সেটা ঠিক কর। এই সময় বাকিরাও এসে যোগ দেয় হলরুমে। বাইরের গার্ডেনে বড়রা সকালে রোদে চা আলাপে ব্যস্ত। ভেতরে পুরো গ্যাং এখন একসঙ্গে। লিজা বলে, বললাম না আপু, তুমি চিপস খাচ্ছ কেন সকালে? বুঝলাম না আপু, তুমি চিপস খাচ্ছ কেন সকালে? সুরভি বলে, আর খেতে পারি না নাকি? লিসি বলে, আচ্ছা, তোমরা না বলেছিলে সন্ধ্যার পর রিসেপশনের জন্য প্র্যাকটিস করবে? তিশা বলে, ভালো কথা মনে করিয়ে দিলে। লিজা বলে, আচ্ছা হিয়া আমাদের সাথে আসলো না কেন? ইয়াবি বলে, পাগল, ওরা তো অনেক বেশি ক্লান্ত। আম্মু বলেছিল সবাই একসাথে রিসেপশনে আসবে। প্রিয়া গরম গরম চা আর বিস্কুট নিয়ে এসে, হ্যাঁ ইয়াবি ঠিক বলেছে। ঈশান, ও শাশুমা, আমার চা কই? প্রিয়া হেসে, এই নাও তোমার স্পেশাল চা। তুজ বলে, আচ্ছা, আমার দোস্ত এত সকাল পর্যন্ত ঘুমায় না। সুপ্রিয়া বলে, ঘুমিয়েছে তো রাত 4টার পরে। লিজা বলে, আচ্ছা বাদ দে, এখন বল কি করব? তুর্য হেসে বলে, আমি কালো পাঞ্জাবি পরে প্র্যাকটিসে যাব। রিসেপশনে নাচের পর কোণের পাশে বসলে কোণেও কনফিউজড হয়ে যাবে। আমি বর না, আসল বর। সবাই হেসে গড়ায়।